গল্প মটুসি, লেখনীতে রিতেশ্বেনী মহাবিশ। পর্ব ৩। ছুটির ঘণ্টা বাজতেই নিস্তব্ধ স্কুল প্রাণ ফিরে পেল যেমন। ক্লাসরুমের বন্ধ দরজাগুলো খুলে যেতে লাগলো, দৌড়ে দৌড়ে বেরিয়ে আসতে লাগলো রং বেরঙের পোশাক পরা একঝাঁক কচিকাঁচার দল। মটুসি এই ভিড়ের মাঝেই বিপরীতগামী হয়ে দোতলায় উঠল না আর। সিঁড়ির সরাসরি মাঠের একপাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ থামতেই দোতলায় সিঁড়ি দিয়ে নামতে থাকা বাচ্চাদের ভিড়ের মাঝে একবার চড়ুইয়ের দেখা মিলল। মুহূর্তেই তার ভেতরের সকল মন খারাপ গায়েব হয়ে গেল। স্বয়ংক্রিয়ভাবে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলটিয়ে সিক্ত হাসি। বীর আর চড়ুইকে হাত ধরে নামিয়ে নিয়ে আসতেছে সাফওয়ান। মটুসি আর একটু এগিয়ে গিয়ে হাত উঁচিয়ে ইশারা করতেই চড়ুই তাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। সাফওয়ানের হাত ঝাঁকিয়ে বলল, চাচ্চু, ওই যে আমার মাম্মা। সাফওয়ান ওদের নিয়ে মটুসির দিকে এগিয়ে গেল। এসেই চড়ুই মাম্মার সাথে বীরের পরিচয় করিয়ে দিতে লাগলো। মাম্মা আমার নতুন বন্ধু, ওর নাম বীর। মটুসি বীরের মাথায় হাত বুলিয়ে ওকে আদর করে দিল। তোমার বন্ধু তো খুব মিষ্টি একটা বাবু চড়ুই পাখি। বীর পিটপিট চোখে মটুসির দিকে চেয়ে আছে। চড়ুই এবার সাফওয়ানকে দেখিয়ে দিয়ে বলল, আর এটা সাফওয়ান চাচ্চু। সাফওয়ান হেসে বলল, সাফান না চড়ুই, সাফওয়ান। তারপর মটুসির দিকে তাকিয়ে অন্তত ভদ্র ভঙ্গিতে বলল, আপু আমি সাফওয়ান, বীরের দুঃসম্পর্কের চাচ্চু হই। মটুসি বিনয়ী হাসল। ছেলেটা তার চেয়ে গুটি ২-৩ বছরের ছোটই হবে বোধহয়। আমি মৌ, চড়ুইয়ের মাম্মা। বীর চড়ুইয়ের একটা হাত ধরে বলল, তুমি এখন তোমার মাম্মার সাথে চলে যাবে চড়ুই পাখি। চড়ুই ঘন ঘন উপর নিচ মাথা করতে লাগলো। কালকে তো আবার আসবো, আমার জন্য জায়গা রেখো। বীরের মুখটা মলিন হয়ে এলো। মটুসি মুচকি হেসে ওর গাল ছুঁয়ে দিয়ে বলল, মন খারাপ করো না বীর, আবার কাল দেখা হবে। তারপর চড়ুইয়ের হাত ধরে গেটের দিকে হাঁটা দিল। চড়ুই কয়েক কদম গিয়েই পেছন ফিরে তাকালো। বীরের মলিন মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সে। হাত নাড়িয়ে বিদায় জানালো তার নতুন বন্ধুকে। মটুসি চড়ুইয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, চড়ুই পাখি, দুষ্টুমি করনি তো? একদম না। চড়ুই পাখি বাবু হয়ে বসেছিল আর মিসের সাথে পড়ছিল। মটুসি একটু হেসে আবারও জিজ্ঞাসা করল, আর টিফিন ফিনিশ করনি? হ্যাঁ করেছি, বীর বন্ধুর সাথে ভাগাভাগি করে। সেও আমাকে সেই স্যান্ডউইচের ভাগ দিয়েছিল। মেন গেটের পাশেই দাঁড়িয়ে সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বোরাক। অগণিত অভিভাবকের ভিড় ঠেলে ভেতরে যাওয়ার প্রয়োজন বোধ করেনি সে। একটু পর সাফওয়ান বীরকে নিয়ে বেরিয়ে এলো। গাড়ি দিয়ে এগিয়ে আসতেই সামনে পাপাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান হাত ছেড়ে পাপা বলে এক দৌড়ে সেদিকে ছুটে গেল। বোরাক তৎক্ষণাৎ একটু নিচু হয়ে ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল। দীর্ঘকাল সুঠাম বোরাক শিকদারের বাহুর ভাঁজে ছোট্ট বীর শিকদারকে দেখাটাও এক প্রকার চোখের প্রশান্তি। বীর বাবার গলায় জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বলল, তুমি এসেছো পাপা? বোরাক গালে চুমু এঁকে বলল, এসেছি কলিজা, পাপা এসেছে।
সাফওয়ান এগিয়ে আসতে গাড়িতে উঠে পড়ল তারা। বীরের মাথা থেকে কালো টুপিটা খুলে নিতে নিতে বোরাক জিজ্ঞাসা করল, আমার বাবার স্কুল কেমন কাটলো? খুব ভালো পাপা। বীরের উৎসাহী কণ্ঠস্বর আর চোখ মুখ হাসির ঝলক দেখে স্বস্তি পেল বোরাক। সবসময় বাড়ির চার দেওয়ালে আবদ্ধ থাকা গুটি কয়েক মানুষের সাথে অভ্যস্ত বীর স্কুলের এই বিশাল কোলাহলপূর্ণ পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে বেশ চিন্তায় ছিল সে। কিন্তু এবার বীরের হাসি মুখে দেখে সত্যি নিশ্চিত হলো। গাড়ি স্টার্ট দিতে গিয়ে স্টিয়ারিং হাত রাখতে কেন যেন হুট করে বোরাকের মন স্পটে একবার মটুসির রেশে ভরা মুখটা ভেসে উঠল। ডাইনিং রুমে সে খুবই দক্ষ। পূর্বে এমন কোনো ভুলের কোনো রেকর্ড নেই তার। আজ যে কিভাবে কি হয়ে গেল, ছোট্ট দুর্ঘটনাটাই এখনও তাকে বেশ অস্বস্তিতে ফেলে রেখেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। বোরাকের ঘোর কাশল বীরের কথায়। জানো পাপা, আমার একটা বন্ধু হয়েছে, চড়ুই পাখি। বোরাক নিজেকে সামলিয়ে নিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আচ্ছা, চড়ুই পাখির সাথে বন্ধুত্ব করে এসে আমার কলিজা। হ্যাঁ। পেছন থেকে সাফওয়ান বলল, ভাই, এই চড়ুই পাখি কিন্তু নয়, এটা হলো মিষ্টি একটা চড়ুই, তাই না বীর? হ্যাঁ, চড়ুই পাখি পাখি না, ও আমার মানুষ বন্ধু। তাই নাকি? তাহলে তো সেই মিষ্টি চড়ুইকে দেখতেই হচ্ছে। গাল ভরে হেসে বীর বলল, ওকে পাপা, কালকে তোমার সাথে চড়ুই পাখির মিট করিয়ে দেব। বোরাক সাফওয়ানকে জিজ্ঞাসা করল, বীর কিছু খেয়েছে সাফওয়ান? হ্যাঁ খেয়েছে, আজকে আমাদের গুড বয় বীর অনেক খেয়েছে। নুডলস খেয়েছে, আবার একটা স্যান্ডউইচ পুরোটা শেষ করেছে। নুডলস? চড়ুই মেয়েটা নিয়ে এসেছিল, সেখান থেকেই খেয়েছে। আমি গিয়ে দেখছি দুইজন একসাথে বসে মজা করে নুডলস খাচ্ছে। মাম্মা, জানো বীর না তুতলিয়ে কথা বলে, ওর নামটাও ভালোভাবে বলতে পারে না। আমাকে বলে চড়ুই পাখি। বললেই ঠোঁট টিপে হাসল চড়ুই। মটুসি বাইক চালাতে চালাতে তার কোমর জড়িয়ে রাখা চড়ুইয়ের হাতের উপর আলতো করে এক হাত রাখল। বোঝানোর সুরে বলল, হাসো না মাম্মা, এটা স্বাভাবিক। বীর তো এখনো অনেক ছোট, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। আর মানুষের এসব সমস্যা নিয়ে হাসি তামাশা করা একেবারেই উচিত নয়। তুমি কিন্তু বীরের সামনে এই নিয়ে কখনো হাসবে না, একদম না। না না, আমি ওর সামনে হাসিনি তো। আমি তো শুধু তোমার কাছে একটু হাসলাম। বীর আমার বন্ধু না, ওকে কেন কষ্ট দেব? আমি তো গুড গার্ল। মেয়ে পাকা পাকা বোঝতার কথা শুনে মটুসি মৃদু হাসল। জানো তো, আমায় চড়ুই পাখির মতো গুড গার্ল আর একটাও হয় না। মাম্মা, আরও শোনো, বীর না এখনো ফিডারে করে মিল্ক খায়। বীর ছোট যে, কিন্তু আমি তো মিল্ক মগে করে খাই। তাহলে কি আমি বড় হয়ে গেছি? বড় রাস্তা ছেড়ে সবজি পাড়ার একটা ছোট গলিতে মোড় নিল বাইক। গলির ভেতরে কিছুটা এগাতেই একটা পুরনো ঢালু ছাদের বাংলা বাড়ির সামনে থামল তা। ইঞ্জিনের শব্দ থামতেই ভেতর থেকে ভেসে এলো মেয়ে মানুষের নড়াচড়ার চিৎকার। মটুসি বুঝতে বাকি রইল না ভেতরে কি কাণ্ড ঘটছে। কপালে বিরক্তিকর বাজ ফেলে দ্রুত বাইক স্টারে নামল সে। তারপর চোরের হাতটা শক্ত করে ধরে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। যা ভেবেছিলাম তাই। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে শ্যামলা বর্ণের এক যুবতী।
আর রান্নাঘরে এক মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত চুলায় কিছু বসিয়েছেন। এই দুইজন দুই প্রান্ত থেকে তীব্র তর্কে মেতেছেন। চিৎকার চেঁচামেচিতে চারপাশ অস্থির। মুটুসি বারান্দায় মেয়েটির দিকে শীতল দৃষ্টিতে তাকালো। মেয়েটি তাকে দেখেই আরো এক তোর চেতল যেন। গলার আওয়াজ আকাশ ছুঁয়ে এলো। হাওয়ায় বদলিয়ে মুটুসি সন্তানসহ বাপের বাড়ি পড়ে থাকা খোঁটা দিতে ছাড়ল না। মুটুসি সেদিক পাত্তা না দিয়ে সরাসরি রান্নাঘরে চলে গেল। চুলাটা বন্ধ করে দিয়ে ভদ্রমহিলার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে রাখল। তারপর ঘামাত্মর হাত ধরে টানতে টানতে বলল, আম্মা চলো এখান থেকে, ঘরে চলো, চড়ুইকে গোসল করাবো চলো। ভদ্রমহিলা শুনলেন না মেয়ের কথা। এই মুহূর্তে তিনি হিত হিত জ্ঞান শূন্য। হাতটা ছাটকা মেরে ছাড়িয়ে নিলেন। ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলতে লাগলো, আল্লাহ, আমার কোন পাপের শাস্তি স্বরূপ এরকম একটা ডাইনি আমার ঘরে পাঠিয়েছে মৌ। কত বড় পাপ করেছিলাম এই জীবনে। আমার সুখের সংসারটাকে জাহান্নাম বানাইয়া দিল। কোন পাপের ফল ভোগ করতেছি আমি। বাহিরে দাঁড়িয়ে থাকা যুবতীও চেঁচিয়ে পাল্টা উত্তর দিতে ছাড়ল না। মুটুসি সেদিকে কান না দিয়ে ফের মায়ের হাত ধরে ঘর টেনে যেতে লাগলো। কঠিন গলায় বলল, যখন সব জানো বোঝো, তখন কেন জবাব দিতে যাও? কুকুর ঘেউ চাটছে, কারণ ওটা তার স্বভাব, সে কুকুর। এখন তুমিও কি তার সাথে তাল মিলিয়ে সেই কুকুরই হবে, নাকি নাক সিটকিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসবে? মুটুসি ভদ্রমহিলাকে টেনে ঘরে নিয়ে খাটের উপর বসিয়ে দিল। শীতের মধ্যেও ঘামছেন তিনি। উত্তেজিত হওয়ার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুটুসি ফ্যানটা আস্তে করে ছেড়ে মায়ের পাশে এসে বসল। পিঠে হাত বুলিয়ে শান্ত স্বরে বুঝিয়ে বলল, তোমাকে আর কতবার কিভাবে বোঝালে নিজেকে সামলাতে শিখবে আম্মা? হাই প্রেশারের রোগী তুমি। উত্তেজিত হয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করলে কি হতে পারে জানো? ভদ্রমহিলা এক বুক দীর্ঘশ্বাস আর কষ্ট চেপে রাখতে পারলেন না। আঁচল দিয়ে চোখ মুছে ডুকরিয়ে উঠলেন তিনি। আমার সংসারটা ধ্বংস করে দিল রে মা। আমার সুখ, আমার ছেলে সব কেড়ে নিল এই ডাইনিটা। মুটুসি মাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। সংসারের এই তিক্ততা, এই নিত্যদিনের হাহাকার যেন তাদের জীবনে এক অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে। চড়ুই ততক্ষণে লক্ষ্মী মেয়ের মতো নিজের ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিয়েছে। এই রকম পরিস্থিতিতে সে অভ্যস্ত। নানিমুনি আর মামুনির মাঝে এসব নতুন কিছু নয়। সে জানে এই সময় নানিমুনির মেজাজ গরম থাকে। তাই কোনো শব্দ না করে নিজের স্কুল ব্যাগ গুছিয়ে শীতের ভারী কাপড়গুলো ছেড়ে পাতলা পায়জামা ফতুয়া পরে নিয়েছে। এখন সে খাটের এক কোণে একবারে পা গুটিয়ে বাবু হয়ে বসে আছে। মুটুসি মাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আম্মা, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রোদ উঠেছে, চড়ুইকে গোসল করিয়ে দেব। আর এই মহিলার সাথে একটাও কথা বলবে না, বাকিটা আমি রাতে এসে শুনছি। তারপর চড়ুইয়ের উদ্দেশ্যে বলল, চড়ুই পাখি, নানিমুনি সব কথা শুনবে, বিরক্ত করবে না তাকে। চড়ুই বাধ্য মেয়ের মতো মাথা কাত করে বলল, আচ্ছা মাম্মা। মুটুসি ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে পাশের ঘরে দরজার কাছে এলো। মেহরুন এখানে রান্নাঘরে নিজের মতো করে চিল্লাপাল্লা করেই যাচ্ছে, সাথে ধূপধাপ করে হাঁড়ি পাতিল ঘাটছে, রাখছে আবার প্রয়োজনটা নিচ্ছে। মুটুসি বরাবরই মতো তাকে এড়িয়ে
দরজায় অল্প খুলে উকি দিল ভেতরে। দরজায় সরাসরি বিছানার উপর শুয়ে আছেন মধ্যবয়স্ক সামাদ আলী। গত 2 বছর যাবৎ বিছানার সাথে স্বাস্থ্যসহী হয়ে বিছানায় এখন তার পৃথিবী। শরীরের বাঁ পাশটা অবশ নিথর, মুখটা এদিকে বেঁকা যাওয়ায় কথা বলতেও এখন ভীষণ কষ্ট হয়, অস্পষ্ট শোনায় বাক্যগুলো। দরজায় খোলায় মৃদু শব্দে সামাদ আলী ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকালেন। ভদ্রলোকের চোখে একরাশ প্রশ্ন মুখ নিয়ে অস্পষ্ট ভাঙ্গা স্বরে বলতে চাইলেন, বাহিরে কি হয়েছে আম্মা? মটুসি হাসি মুখে এগিয়ে গিয়ে বাবার রুক্ষ চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তেমন কিছু না আব্বা, ভাবি আর আম্মার মাঝে একটু কথা কাটাকাটি হচ্ছে আর কি। তুমি এসব নিয়ে চিন্তা করো না। সামাদ আলী অসহায় দৃষ্টিতে মেয়ের পানে তাকিয়ে মুটুসি জিজ্ঞাসা করল, ক্ষুধা লেগেছে আব্বা তোমার? আমি আমাকে বলে দিচ্ছি, তোমাকে খাইয়ে দিবে। আমাকে আবার দোকানে যেতে হবে। সামাদ আলী মাথা নাড়িয়ে বোঝালেন ক্ষুধা লাগেনি তার। মুটুসি বলল, আচ্ছা তাহলে একটু পরই খেও, আম্মা ফাঁকা হলে খাওয়িয়ে দিবে, আমি আসি। মটুসি চলে গেলেও লালবানু বেগম একই জায়গায় ঠায় বসে রইলেন, দৃষ্টিকোণও একদিকে স্থির ওনার। চড়ুই উঠে গিয়ে ওয়ার্ড্রপের নিচে ড্রয়ার খুলে একটা ট্রাউজার আর ফোলাতার গেঞ্জি বের করে নানির কাছে এসে মিষ্টি করে বলল, নানিমণি চলো গোসল করব। লালবানু বেগম শাড়ির আঁচল দিয়ে কপাল গলার খামটুকু মুছে চড়ুইকে নিয়ে ওয়াশরুমের দিকে চললেন। একতলা এই বাড়িটা ইটের দেওয়াল বিশিষ্ট হলেও উপরে টিন মেঝে প্লাস্টার। 3 দিক ঘিরে 4 রুমের মাঝে 4 কোণা একটা ইট বিছানো আঙ্গিনা। এক পাশে আধা পাকা একটা রান্নাঘর, পাশে একটা বড়সড় ওয়াশরুম, অন্য পাশে বাড়ির মূল দরজা। মটুসি এক বড় ভাই আছে, নাম রবিন। রবিন আর মেহরুনের ঘরে 6-7 বছরের একটা ছেলেও আছে, নাম মাসুম। বউ বাচ্চা নিয়ে এই বাড়িতেই থাকে রবিন, তবে হাড়ির আলাদা তাদের। একই ছাদের নিচে থাকলেও শাশুড়ি বৌমা একে অপরের সাথে কথা বলেন না। শাশুড়িকে দেখে মুখ বাঁকিয়ে চলে গেল মেহরুন। প্রায় গৃহস্থলী এটা ওটা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে তাদের মাঝে। জাবেদা বেগমও আবার একটু একরোকা, চুপ থেকে পরিস্থিতি মানিয়ে নিতে পারেন না। কথায় আছে, বউ গরম হলে শাশুড়িকে একটু নরম হতে হয়, কিন্তু উভয় পক্ষই যখন গরম হয় তখন সেখানে আগুন তো লাগবেই। ফুপুমনি ড্রয়িং রুমে পা রাখতেই সোফার উপর আশাকে দেখে দরজা থেকে আনন্দে আত্মহারা হয়ে সেদিকে ছুটতে লাগলো বীর। আশাও হাসি মুখে ভাইপোর দিকে হাত বাড়িয়ে কাছে আসতে কোলে তুলে নিয়ে বসল। গালে মুখে আদর দিতে দিতে জিজ্ঞাসা করল, আমার বীর সোনা, স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, আমি এখন বড় হয়ে গেছি ফুপুমনি, এখন স্কুলে যাই আমি। আশা মুচকি হেসে বীরের ফর্সা আদরে গাল টেনে দিল। বোরাক শিকদারু এগিয়ে এলো তাদের দিকে। আশা পাশে বসে টিভি দেখতে থাকায় 2-2.5 বছরের ভুবনের মাথায় হাত বুলিয়ে আদর করে বোনের দিকে তাকিয়ে বলল, হাসান ভাই আসেনি? না ভাইয়া, কয়েকদিন খুব ব্যস্ত ও, একেবারে এসে নিয়ে যাবে। আচ্ছা, কি খাবি? খালাকে রান্না করতে বলিস, আর কিছু লাগলে সাফওয়ানকে বাজারে পাঠাবি। আচ্ছা, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আরোয়া এখনো ফিরেনি। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল বোরাক, না, আজকে 2টার দিকে ক্লাস শেষ হবে বলল। বীর ফুপুমনির বুকে মুখ লুকিয়ে আরাম করে বসে আছে। আনমনে কামিজের সামনের বোতামটা খুলতে খুলতে মলিন মুখে বলল, ফুপুমনি
তুমি আর ঢাকায় যেও না, তুমি চলে গেলে আমার ভালো লাগে না। কেন? পাপা, আয়রা ফুপি, সাফওয়ান চাচ্চু, খালামণি সবাই তো আছে। পাপা তো সারাদিন অফিসেই থাকে, খালামণিরা সবাই তো শুধু কাজ আর রান্নাই করে। আলোয়া ফুপিও সবসময় ল্যাপটপ নিয়ে বসে থাকে। দাদনও তো আর আসে না, শুধু সাফওয়ান চাচ্চু একটু খেলে, কিন্তু সব সময় না। বীরের এই সরল স্বীকারোক্তি ওর ছোট্ট মনের একরাশ বিষণ্ণতা ছাপ স্পষ্ট। অথচ সেই বাড়ি বাড়ি কথাগুলো কি অবলীলায় না বলে দিল বাচ্চাটা। এই বিশাল শিকদার ম্যানশন এত এত অভিজাত্য, অথচ সেই বাড়ির মণিমধ্যে নিঃশব্দতা কাতার। তাকে একটু আদরে আগলে রাখার কেউ নেই। আশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বীরের মলিন মুখখানে। কি বলবে সে? খানিক বাদে বীরকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল আশা, কিন্তু এবারও কিছু বলতে পারল না। বীর নিজেই আবার বলে উঠল, তুমি আর চলে যেও না ফুপুমণি। আশা দীর্ঘশ্বাস ছাড়ল। এছাড়া আর কী বা করার আছে? তার নিজেরও তো সংসার আছে, স্বামী আছে, সন্তানও আছে। তাদের ছেড়ে এখানে পড়ে থাকা তার পক্ষেও সম্ভব না। তবু অন্তত বর্তমান সময়টুকু বীরকে খুশি করতে বা রাখতে বলল, আচ্ছা বাবা, যাব না। মিথ্যা এই আশ্বাসটুকু বীর সত্যি ভেবে বসল। তার মলিন চোখ মুখ খুশিতে চকচক করে উঠল মুহূর্তেই। বীর, লাভস ইউ ফুপু। মি টু বাবা। ছোট ভুবন অনেকক্ষণ যাবৎ তার মায়ের কোলে বসে আদর নিতে বীরকে দেখে এবার ধৈর্যহারা হয়ে পড়ল। মুখ দিয়ে আদো আদো বুলি কেটে বীরকে থমকে নামতে বলল সে। সাথে ছোট ছোট আঙ্গুলে আক্রমণ তো আছেই। আশা ছেলেকেও এক হাতে আগলিয়ে নিল। বীর মুখ কুঁচকিয়ে বলল, ভুবন পচা ফুপুমণি, ওকে লাগবে না। ফুপাল সাথে ঢাকায় পাঠিয়ে দিব, আর তোমাকে আমার কাছে রেখে দেব। আশা হেসে বলল, আচ্ছা, কিন্তু ভাই তো এখনো ছোট, মাকে ছাড়া একা ঢাকা থাকবে কি করে? কেন, গরুর মিল্ক খাবে আর থাকবে। এর মধ্যেই বোরাক হাতে একটা ফাইল নিয়ে নেমে এলো। আশা বীরকে একটু গোসল করিয়ে দিয়ে আশা ভাইকে এবার বেরিয়ে যেতে দেখে বলল, ভাইয়া খেয়ে যাও একেবারেই, দুপুর তো হয়েই গেছে। বাহিরে খেয়ে নেব আমি, তোরা খেয়ে নিস। বোরাক চলে গেলে আশা বসা থেকে দাঁড়িয়ে ভুবনকে কোলে নিয়ে বীরের হাত ধরে বলল, চলো বীর, গোসল করতে হবে। গোসলের কথা শুনতে হাত গুটিয়ে ফেলল বীর। মুখ কুঁচকিয়ে বলল, গোসল দিতে শীত লাগে আমার ফুপুমণি। শীত লাগবে না, গ্লিজার ছেড়ে গরম পানি দিয়ে গোসল করব আমরা। তাও লাগে, কাপড় খুললেই শীত লাগে। একটু লাগলেও কিছু হবে না, দেখো ভুবন ভাইও গোসল করবে, একসাথে করব, চলো, অনেক মজা হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।